আচ্ছা, কতবার প্রত্যাখ্যানের পর একজন মানুষ ভালোবাসতে বাধ্য হয় বলো তো? করবীর ঠোঁটের কোণায় অনুরাগ দেখা যায়। খুব বলতে ইচ্ছে করে হিরণের মতো মানুষ হলে মিছিমিছি দুই প্রত্যাখ্যানের পরেই ভালোবাসা এসে পড়ে। প্রথম প্রত্যাখ্যান মন থেকে, আর দ্বিতীয়টা দেখানোর জন্যে। অমন সোহাগ জানা পুরুষ কজনই বা ফেরাতে চায়, কিন্তু বলা হয়ে ওঠে না এই অনুরাগপূর্ণ কথাগুলো। বুকের কোণাতেই থেকে যায় তারা কড়া শাসনের ফলে। বাকি পথটুকু নীরবই হাঁটে দুজন। এরপর যখন করবী টিউশনির বাসায় ঢুকতে যায়, ঠিক সেই সময় ছেলেটা তাকে দাঁড় করে কোথায় যেন গিয়ে আবার ব্যস্ত পায়ে ফিরে এসে করবীর হাতে কেক জুস ধরিয়ে দেয়। ভীষণ আবদার ভরা কণ্ঠে বলে, মনের দুঃখ পেটকে দিয়ে লাভ নেই। বাঁচতে যেহেতু হচ্ছে, শুধু শুধু দেহকে কষ্ট দিয়ে লাভ কি? খেয়েও নিও। আমি অপেক্ষা আছি, একসাথে ফিরবো। কেমন? করবী নিষেধ করলো। না না, চলে যাও তুমি, আমি একা যেতে পারবো। হিরণ মাথা নাড়ায়, বুঝায় সে চলে যাবে, কিন্তু করবীর মন জানে ছেলেটা যাবে না, এখানে ঠাই দাঁড়িয়ে থাকবে। দুঃখের সময় ছেলেটা রুমাল হতে যে ভালোবাসে। কেমন যেন স্বাদ হয় এই ক্লান্ত সংসার ছাড়িবার। আদেশ নেই প্রস্থানের, আর ইচ্ছে নেই রহিবার। বিদিশার ডায়েরি জুড়ে এই দুইটি লাইন লেখা। একবার দুবার না গুনলে হয়তো শত সহস্রবার পাওয়া যাবে, কিন্তু জামাল ভুইয়া গুনলেন না। মেয়ের ব্যক্তিগত কষ্ট কোনো বাবাই সহ্য করতে পারেন না, তার উপরে কষ্টের পরিমাণ কেই বা যাবে দাড়িপাল্লা দিয়ে মেপে দেখতে। বিদিশা ফ্লোরে বসে আছে খাটে হেলান দিয়ে। বেখেয়ালি বাতাসে উঠছে ডায়েরির পাতাগুলো, শব্দ হচ্ছে পাতায় পাতায় সংহারের। জামাল ভুইয়া দরজায় দাঁড়িয়ে দেখলেন মেয়ের মনমরা এই দৃশ্য। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস, কিন্তু তিনি মেয়ের দুঃখকে বাড়াতে চাইলেন না, তাই আবার পর্দা ঠেলে ঘরের বাহিরে গেলেন। গলা উঁচিয়ে ডেকে বললেন, কি করো আম্মু? কথা বলতে বলতে ধীর পায়ে ভেতরে ঢুকলেন। ততক্ষণে বিদিশা দাঁড়িয়ে গিয়েছে, একদম পরিপাটি হাবভাব। একটু আগ অব্দি যে বিদিশা ফ্লোরে মনমরা হয়ে বসেছিল, সে বিদিশার সাথে এই বিদিশার যেন বহু তফাৎ। মনে মনে হাসলেন বাবা, মেয়ের চতুরতায় বড় খুশিও হলেন। দুঃখ লুকানোর ক্ষমতা সবার নেই, ওনার মেয়ের আছে, সেটা অবশ্যই গর্বের ব্যাপার। কিছু করছি না বাবা, কিছু বলবে? কিছু না বললে বুঝি আসা যাবে না? বাবার কথার প্যাচে পড়ে হাসল সে। অবশ্যই যাই, বসো। বাবা বসলেন কাঠের চেয়ারটা শব্দ করে টেনে। দুজন মানুষের ভেতরেই কথার পাহাড়, অথচ শুরু করার উপলক্ষ না পেয়ে শুনশান নীরব হয়ে স্থির থাকলো দুজন। বাহির থেকে তখন বিদিশার মায়ের নাক টানার শব্দ পাওয়া যাচ্ছে। হয়তো শব্দহীন কাঁদছেন। আজ বিকেলে কিছু আত্মীয় এসেছিলেন, ওনাদের হা হুতাশ বিদিশার সংসার ভাঙা ঘিরে। মায়ের মন সেই হা হুতাশে ব্যথিত হয়েছে ভীষণ। মানুষগুলো যাওয়ার পর থেকে যে নাক টেনে টেনে নীরব কান্না চলছে, তা এখন জারি রেখেছেন। বাবা মেয়ের কান সেই কান্নাতেই আটকে গেল। বিদিশা ছোট স্বরে বলল, মা বোধহয় কাঁদছে। বাবা আনমনে বললেন, হয়তো। আমি আসতে তোমাদের বড্ড যন্ত্রণা হয়ে গেল, তাই না বলো? জামাল ভুঁইয়ার অন্যমনস্কতা কেটে গেল। চপল চোখগুলো মেয়ের দিকে স্থির করে বললেন, এমন বলছো কেন? আমি কই বললাম, মায়ের কান্না বলছে। বিদিশা ঠাহর করলো। তার কথার পরপরই কান্নার শব্দ একদম মৃদু থেকে মৃদুতে চলে গেল। দরজার পর্দাটাও কেঁপে উঠল, কাঁপলো নারী ছায়াটাও। মাঝে দরজার বাহিরে দাঁড়িয়ে শুনেছে, তার বলার অপেক্ষা রাখে না। তুমি আমার যন্ত্রণার এক কান্না নয়, এই কান্না তোমার যন্ত্রণায় অন্তর পুড়ে আসার যাওয়ার রাস্তা। কান্না ধারণ বুঝলে না আজও? আমার যন্ত্রণা কই হলো? মুক্তিতে কারো যন্ত্রণা হয় নাকি? মেয়ের কথা ঘোরানোর কৌশলে বাবা মাথা নাড়ালেন মৃদু। উঠে যেতে যেতে বললেন, মুক্তিতে যন্ত্রণা হয় কে বললো? যন্ত্রণা হয় মৃত্যুতে। আর তোমার সংসারের জীবনের এই মৃত্যুতে তোমার কষ্ট হচ্ছে। আমি বুঝি? ঘুড়ি মন খারাপ নিয়ে পড়তে বসেছে। যেমন তেমন মন খারাপ না, ভীষণ মন খারাপ। একটি উজ্জ্বল তারা আকাশ থেকে খসে পড়লে যেমন আকাশের মন খারাপ হয়, ঠিক তেমন মন খারাপ। করবী এসে বসার পরপরই সে মন খারাপ নিয়ে উঠে গেছে। তারপর এক গ্লাস পানি নিয়ে এসে দিয়েছে। মন খারাপ নিয়ে সব পড়ায় গিয়ে দিয়েছে। করবী বেশ খানিকক্ষণ যাবতই ঘুড়ির এই মন খারাপ খেয়াল করছে, অতঃপর বলল, কি হয়েছে বলো তো? আজ আকাশ অন্ধকার কেন? ঘুড়ি চঞ্চল চোখে বারান্দা দিয়ে আকাশের দিকে তাকালো। অন্তরিক্ষে নীরদ তখন আনমনে উঠছে। বিকেলের কমলা রং তখন বুক ফুলিয়ে হাসছে গগন বক্ষে। কই আকাশ তো অন্ধকার নয়। ঘুড়ির সরল ভ্রুজোড়া কুচকে এলো। আদ্রস্বরে জিজ্ঞাসা করলো, কোথায় অন্ধকার? এই যে অন্ধকার, চোখ দুটিতে অন্ধকার, ঘড়ির চঞ্চল ছোটে, মনে হচ্ছে মনের ভেতর ঝড়ের ভীষণ তোলপাড়। এই যে এত এত অন্ধকার, দেখছো না বুঝি? করবীর কাব্য গাথা কথায় ছোট মেয়েটার মুখে হাসি ফুটে উঠল। খানিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ও, আমার কথা বলেছিলেন? বুঝিনি। তা বললে না তো মন খারাপ কেন? কিছু হলো? ঘুড়ি ফুস করে শ্বাস ফেললো, হতাশ কণ্ঠে বলল, কেবল কিছুই নয়, অনেক কিছুই হয়েছে।
আপনি তো আসেননি 1 সপ্তাহ, তাই জানাতে পারিনি। কি হলো এমন? ভাবি আছে না, সে চলে গিয়েছে। ঘড়ির কথা বোধগম্য হলো না করবীর বোকা চোখে তাকিয়ে বলল, কোথায় গিয়েছে? তার বাবার বাড়ি, একেবারের জন্য চলে গিয়েছে। করবী কিছুটা অবাক হলো, পুরো ব্যাপারটা তার কাছে অসহ্য। ভাবি চলে গিয়েছে কেন? কি এমন হলো? ঘুড়ি এবার সবটা খুলে বলল, বিদিশার বিয়ের প্রথম থেকে শেষ ভাগের সবটুকু। যেতে যেতে বিদিশা কেমন পাথর হয়ে প্রস্থান নিয়েছে তা বলতেও বাকি রাখেনি। করবীর বড় আফসোস হলো মেয়েটার জন্য, চোখে মুখে উদ্বিগ্নতা দেখা গেল। চাপা স্বরে বলল, ভাবির বাবার বাড়ির ঠিকানা জানো তুমি? ঘুড়ি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাতেই করবী জানালো সে ভাবিকে দেখতে যাবে। তা শুনে বায়না জুড়ল ঘুড়িও। করবী রাজি হলো। ঘুড়িকে সাথে নিয়ে বিদিশাকে দেখতে যাওয়ার দিন নির্ধারণ করলো। মনে মনে বিদিশার পরিবারটার বিরুদ্ধে বিরূপ প্রভাব পড়ল মনে। এত নিচু মন মানসিকতা মানুষের, ভাবতেই তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তখন বিকেল পেরিয়ে সাজ নেমেছে ধরায়। রাস্তার হলুদ নীল সাদা আলোগুলো জ্বলে উঠেছে জোনাকির মতন। ফুটপাতের নীল পলিথিন দোকানগুলোতে বসেছে কত মুখরোচক খাবারের সমাহার। কোথাও বা বসেছে ভ্যান ভর্তি ঝুমকো নেল পালিশের হাট। করবী যখন ঘুড়িদের বাসা থেকে নামলো তখন বাজে 7:30। সিঁড়ি পেরিয়ে গেটের সামনে তাকাতেই দেখলো হিরণ নেই। করবী হাঁফ ছেড়ে বাঁচলো, যাক ছেলেটা কবে এতক্ষণ অপেক্ষা করেনি। তবে কোথাও যেন মনক্ষুণ্ণ হওয়ার, আবার থামাচাপা দেওয়ার তুমুল চেষ্টা করলো। যে গেট পেরিয়ে রাস্তায় পা ফেললো ঠিক সেই মুহূর্তে হিরণের হাস্যোজ্জ্বল মুখটা নজরে পড়ল। ঠোঁটে একটা মহামূল্যবান খাতবিহীন হাসি ঝুলিয়ে বলল, তুমি বলছি একটু বেশি সময় ধরে পড়াও, প্রায় 2 ঘন্টা পড়ালে। তা নয়, অনেক বন্ধ পড়েছে বিধায় একটু বেশিই পড়ালাম। তুমি যাওনি কেন? যাওয়ার কথা তো ছিল না। ছিল। কখন ছিল? আমি তো বলেছিলাম চলে যেতে। তুমি কি আমি আসতে বলেছিলে? না। তবে যাওয়ার কথা বা বলবে কেন? যে নিজ ইচ্ছেতে আসে, সে যেতে হলে নিজ ইচ্ছেতেই যাবে। তাকে শুধু শুধু যেতে বলে দুঃখ দিও না। কেমন দুঃখী দুঃখী একটা কথা হিরণ শুদ্ধতম হাসি দিয়ে বলে ফেলল, অথচ কথাটার ভেতরে ছিল কেমন গাঢ় অভিমান, অভিযোগ। করবী অবশ্য অতটুকু ভেতর ছুতে পারল। কিছুটা বিরতি নিয়ে হাঁটা আরম্ভ করলো। হাঁটতে লাগলো হিরণও। বেশ খানিকক্ষণ রঙিন পথটা হেঁটে পার করলো নিশ্চুপে। হিরণ অপরাধী স্বরে বলল, রাগ করেছ? করবী বাঁকা চোখে তাকিয়ে বলল, রাগ করার মতো কিছু বলেছো? না। তবে রাগ করবো কেন? কি জানো রবি, আমি তো বলি ভালোবাসতে পারার মতন কথা, অথচ তুমি ভালোবাসো না। তাই বলছি না কোন কথাতে রাগ করবে আর কোন কথাতে অনুরাগ। করবীর রুষ্ট চোখে তাকালো, প্রশ্রয় না দিয়ে বলল, একদম এমন কথা বলবে না। এসব বলে আমার সাথে কথা বলবে না আর। কি অদ্ভুত তাই না? যার জন্য ভালোবাসা সে বোঝে না, অথচ গোটা পৃথিবী জানে হিরণ নামের একটি বখাটে ছেলে ভদ্র রবিতে মুগ্ধ হয়ে মরেছে। অথচ যার জন্য মরলাম সে একমুঠো প্রেমও দিল না সমাধিতে। করবী চমকে তাকালো। হিরণ এত সুন্দর করে কথা বলতে পারে তার ধারণাতে ছিল না। ল্যাম্পপোস্টের জল জল আলোয় শ্যামলাটে হিরণকে তার জনম জনমকার প্রেমের পিয়াসু মনে হচ্ছে। কি মায়া আছে ওই অবিশ্লেষিত চোখ দুটোতে কে জানে। তাকালেই মনে হয় আটকে যাবে মন, ফেসে যাবে বুকের ভেতর শাসনে থাকা সেই প্রেম। সোহাগ জানা পুরুষ তখন জেনে যাবে ভদ্র রুবির মন অবাধ্য হতে চায়, অভদ্রের হাত ধরে জীবন দেখতে চায়। কিন্তু এই কথা যে জানতে দেওয়া যায় না বিধানে নেই। বিন্দুর প্রেমের মানুষকে নিয়ে নিলে মেয়েটা কাকে ধরে বাঁচবে, কাকে দেখে মুগ্ধ হবে, কার জন্যই বা ক্যাটকেটে হলুদ রঙের জামা পরবে। বিন্দুর শখ আহ্লাদ যাকে ঘিরে তাকে ঘিরে সংসার সাজানো যায় না, উচিত নয়। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে পৌঁছায় তারা। করবীর পা থেমে যায় পরিচিতদের দেখে। একটা ছোট মেয়ে হাত আঁকড়ে ধরে আছে আরেকটা ছোট হাতকে। বিন্দুদের আকস্মিক দেখে করবী কিছুটা হোঁচট খায়, ভয়ও হয় খানিক। হিরণকে পাশে দেখে বিন্দুটা কি ভাববে সেটা ভেবে মনও উতলা হয়। অথচ বিন্দুর ঠোঁটে বিশাল হাসি বিশালী থাকে। চঞ্চলা স্বরে বলে, আরে হিরণ ভাই, তুমি এখানে আপার লগে আইলা? ভালোই হয়েছে তুমি আইছো আপার লগে। আমার যে কি দুর্ভাগ্য, আপার খারাপ সময় থাকতে পারতাছি না। হিরণ ভাই, তুমি একটু আপার লগে পিছে থাইকো কয়টা দিন, আপার ভালো লাগবো। বিন্দুর এত সরলতা, এতটা স্বাভাবিকতা আশা করেনি করবী। ভেবেছিল মেয়েটা একটু হলেও দুঃখ পাবে হয়তো মনে মনে। ততক্ষণে হুতুম এসে বাণীর মায়ের কোমর জড়িয়ে ধরেছে। হুতুমের মাস্তান গাল টেনে দিল বাচ্চাটার। দূর থেকে দাঁড়িয়ে হাসতে থাকা বিন্দু শুষে নিল চোখের জলটা সবার অগোচরে। নিজে নিজে বিড়বিড় করে বলল, আমি এত স্বার্থপর নাকি যে আমার আপার সুখ দেখলে আমার দুঃখ হইব? আপার সুখ আর হিরণ ভাইয়ের সুখ যেখানেই আইসা থামে, আমি যে তার থেকে বহু দূর, সেটা কি আর আমি জানি না? জানি,
তবেও ভালোবাসলে একটু তো পাইতেই মন চায়। ছাদের ঘরটায় আমার বাঁশের বালিশটায় তোমার একটু দেখতে মন চায় হিরণ ভাই। তাই বললা তোমারে দুঃখ দিমু নাকি? না, আপার সুখ দেখে জন্ম। আমার বালিশের পাশে তোমার বালিশটা চিরজীবন না হয় খালিই থাকবো। আমার যে তাও হুতুম আছে, আপার তো কেউ নাই, কেউ না। আপার হইয়া না হয় তুমিই থাকলা। রান্নাঘর থেকে ছ্যাঁতস্যাঁত শব্দ ভেসে আসছে। গরম তেলে মাছ ভাজছে বিন্দু, ইলিশ মাছ। আজ কাজ থেকে ফেরার পথে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, আপার বাড়িতে এসে রান্না করবে বিধায়। করবী গোসল সেরে এসেছে। যেদিন বাহিরে যায় সেদিন সে দুবেলা গোসল করে, না হয় শরীর বেশ আঠালো লাগে। গরমে ঘুম হয় না রাতে। হুতুম খাটে বসে পড়ছিল। করবী ওর জন্যে বই কিনে রেখেছিল, সেগুলোই নেড়েচেড়ে দেখছে। ভুলভাল উচ্চারণে সরেয়া সরেয়া পড়ছে। করবী বিছানায় এসে বসতেই হুতুম গিয়ে গলা জড়িয়ে ধরল তার। গালের সাথে গাল চেপে বসলো আদরে ভঙ্গিতে। তার আধো বলিতে বলল, বানির মা, বানি কই গেছে? করবী ভেজা চুলে গামছা পেঁচাচ্ছিল তখন। হুতুমের কথায় তার হাত থেমে যায়, চোখ ঘুরিয়ে তাকায় বাচ্চাটার দিকে। অবসাদ জাগে তার ঠোঁটে, মুখে বুকে হতাশ স্বরে বলে, চলে গেছে। কেন গেছে? তুমি কি তারে বকছিলা? হুতুমটার কথা ভীষণ সুন্দর, কেমন যেন পলক ফেলতে ফেলতে মিষ্টি স্বরে কথা বলে। করবী জাপটে ধরে তাকে, খানিক হেসে বলে, বকলেই বুঝি চলে যায় সবাই? হ, বকলেই যাই। বিন্দুবালা যখন বকে তখন তা আমিও চইলা যাই। তুমিও যাও। কোথায় যাও বলো তো? আমি বেশি দূরে যাই না, বুঝছো? আমি যাই মিনিদের বাড়ি। বেশি দূরে গেলে তো বিন্দুবালা আমারে খুঁজা পাইবো না, পরে তো কানবো। তাই কাছেই থাকি। কিন্তু বাণীকে তো আমি না বকতেই অনেক দূরে চলে গিয়েছে হুতুম। ও বোধহয় বুঝতে পারিনি ওকে হারিয়ে কেউ কাঁদবে। করবীর শান্ত কণ্ঠের কথায় হুতুম কোলে বসেই মাথা তুলে তাকালো, চোখে চোখ রাখলো। ছোট হাত দুটো দিয়ে চেপে ধরলো করবীর গালগুলো, ঠোঁট উল্টে বলল, তুমি বুঝি বানির লইগা অনেক কাঁদছো? থাক, কাইদো না। ধইরা নাও, আজ থেকে আমিই তোমার বানি, আমিই তোমার হুতুম। ছোট মেয়েটার এই বিশাল সান্ত্বনায় করবীর চোখ টলমল করে উঠল, ঠোঁট কাঁপলো তিত্তির করে। মেয়েটাকে বুকে চেপে ধরল দুহাতে শক্ত বাঁধনে। এমন করে কে তারে আর ভরসা দিবে এই পৃথিবীতে? এমন করে নিষ্প্রাণ আত্মা নিয়ে কে তার পাশে থাকবে? সবাই যে আসে ক্ষণিকের জন্যে। বিন্দুর রান্না প্রায় শেষের দিকে। ভাত, মাছের ঝোল, আলু ভাজি নামানো শেষ। এবার চুলায় বসেছে পাতলা ডালের আয়োজন। করবী হুতুমকে ভাত খাওয়াচ্ছে ড্রয়িং রুমে বসে। বিন্দুও সেখানে এসে শসা পেঁয়াজ কাটতে বসেছে সালাদ তৈরির জন্যে। এক কথায় দু কথায় বিন্দু বলল, হিরণ ভাই কিন্তু তোমারে সত্যি ভালোবাসে আপা। তুমি সেইটা মানো আর না মানো, আমি কিন্তু মানি। করবী ভাত চটকে হুতুমের মুখে তুলে দিচ্ছিল, কেবল তন্মধ্যে এমন কথায় তার হাত থামলো। চোখ উল্টে বিন্দুর দিকে তাকালো। মেয়েটার চোখ শশা কাটায়, ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলানো। করবী তপ্ত শ্বাস ফেলে এক লোকমা ভাত হুতুমের মুখে তুলে দিতে দিতে বলল, হুট করে এমন বলছিস যে? হুট করে কই কইলাম? আমি তো রোজই কই, মেলা বছর ধরেই কই, তুমিই তো মানতে নারাজ। এত মেনে কি হবে? তুমিও তো তারে একটু ভালোবাসতে পারো আপা। যে মানুষটা এত ভালোবাসে তোমারে, তারে কি তুমি এক ফোঁটা ভালোবাসা দিতে পারো না? আমি না বাসলেও চলবে, আমার হয়তো তুই বাসছিস। বিন্দু এবার সোজা হয়ে টান টান করে বসলো। করবীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমারটা তো আমি আমার হইয়া বাসছি, তোমার হইয়া বাসতে পারলে না হয় বাসতাম। তবে আপা, তোমার হইয়া আমি 2 নলা ভাত বেশি খাইলেও যেমন তোমার পেট ভরবো না, তেমন তোমার হইয়া কারো ভালোবাসলেও তার মন ভরবো না। না ভরুক মন, সবার মন ভরানোর দায়িত্ব তো আর আমাদের না। সবার মন ভরাইতে হইব সেইটা কখন কইলাম, কিন্তু যে আমাকে সব কিছু খেয়াল রাখে তার মতো ভাবতেই পারো। করবী প্রসঙ্গ পাল্টাতে চায়। হয়েছে, বাদ দে তো ওদের কথা। আইসা আপা, তোমার লগে হিরণ ভাইয়ের প্রথম দেখা কবে হইছিল? করবী তখন মাছের কাটা বাঁধছিল, সেদিকেই দৃষ্টি স্থির রেখে বলল, কোথায় আর হবে? নফর চাচার একটা চায়ের দোকান ছিল গলির মোড়ে, সেদিকেই বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল। সেখানেই প্রথম দেখা হয়। সে তো বহু বছর আগের কথা। কি রঙের জামা পরছিল হিরণ ভাই? ছাই রঙের একটা টি শার্ট ছিল গায়ে, সিগারেট ফুঁকছিল, চা খাচ্ছিল। হিরণ ভাই বোধহয় সেই দোকানেই বেশি আড্ডা দেয়, তাই না? আরে না, ও তো বেশি আড্ডা দেয় কিন্ডারগার্টেন স্কুলটার সামনে। ওখানেই মূলত ওদের আড্ডার বাহার। হিরণ ভাই তো তোমার মতন অত পড়ালেখা করে নাই। সর, কে বলেছে তোকে এটা? হিরণ এমবিএ করেছে ফিনান্সে, ওর পছন্দের সাবজেক্ট। পরে গিয়ে কয়েক মাস ফটোগ্রাফিও করেছিল।
ওর তো ফটোগ্রাফির নেশা ছিল, অনেক পছন্দের। হিরণ ভাইয়ের ছবি তোলা প্রিয় আসিল। কি কও, হের প্রিয় জায়গা কোনটা কোনটা গো আপা? করবী মুচকি হাসলো, আনমনে বলল, সাজেক। প্রিয় রং? জাম কালার। প্রিয় ফুল? রজনীগন্ধা। প্রিয় মানুষ? আমি। আচমকা উত্তরটা দিয়ে থমকে গেল করবী। ড্যাব ড্যাব করে তাকালো বিন্দুর দিকে। বিন্দু তখন উচ্চস্বরে প্রাণ খুলে হাসতে ব্যস্ত। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রায়। অবুঝ হুতুম হাসির গভীরতা অবশ্য বুঝলো না, কিন্তু বিন্দু কেমন লাগাম ছাড়া হাসতে দেখে নিজেও হাসা আরম্ভ করলো। করবী বুঝলো বিন্দু তাকে কথার জালে ফাঁসিয়েছে ইচ্ছেকৃত। হাসতে হাসতে চোখে জল জমেছে বিন্দুর। বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলটি ব্যবহার করে জল মুছতে মুছতে বলল, হিরণ ভাইয়ের পছন্দের ফুল থেকে শুরু কইরা পছন্দের মানুষ অব্দি চেনো। বহু বছর আগে প্রথম দেখার দিন কোন রঙের জামা পরছিল সেইটাও স্পষ্ট তোমার মনে আছে। আর তুমি কি না কও তুমি হেরে ভালোবাসো না, সেইটাও আমার বিশ্বাস করতে হইব আফা। ভালোবাসাও অস্বীকার করার মতো ভীতু তো তুমি না, তাহলে অস্বীকার করো কেন? এই বিন্দুর লাইগা এত মায়া তোমার আমার লাইগা? আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। এদিক ওদিকে মেঘেদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বেশ। করবী বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। হুতুম তার পাশে, বাচ্চাটার হাতে কমলা রঙের একটা আইসক্রিম। গত পরশুদিন যে সে বিন্দুর সাথে এসেছে আর যায়নি, বিন্দুও নেয়নি, রেখে গেছে। আপার একলা লাগা ভাব কমাতেই হুতুমকে রেখে যাওয়া। আইসক্রিম খেতে খেতে হুতুমের ঠোঁটটাও কমলা রং ধারণ করেছে। ছোট কমলা রঙের ঠোঁটগুলো কিঞ্চিত নাড়িয়ে করবীর উদ্দেশ্যে বলল, বানির মা, আজ মেলা গরম পড়ছে তাই না কও? করবী হাঁটতে হাঁটতে ওড়না দিয়ে মুখ মুছল। হুতুমের মুখটাও মুছিয়ে দিল পরম যত্নে। অতঃপর উত্তর দিল, হ্যাঁ গো, ভীষণ গরম। তুমি হাঁটতে পারছো তো, নাকি রিক্সা নেব? না না, রিক্সা নিও না। হুতুমের ব্যস্ত কণ্ঠের নাতে ভ্রু কুচকালো করবী। সন্দিহান কণ্ঠে বলল, ও মা, কেন রিক্সা নেব না? তোমার পা ব্যথা হচ্ছে না বুঝি? হুতুম গোল গোল চোখে তাকালো। পা ব্যথা হয় না আমার। আর তুমি জানো না, এখন রিক্সা ভাড়া অনেক চাইবো। তোমার কতগুলো টাকা নিব ওরা। ছোট হুতুমের বিজ্ঞ কথায় তাজ্জব বনে গেল করবী। ডাগর আঁখি তুলে বলল, বাপ রে, তুমি রিক্সা ভাড়া নিয়েও ভাবো? এবার কোমরে এক হাত চাপলো বাচ্চাটা। নাক মুখ কুচকে বলল, ভাবো না, বিন্দু বলে তো কয় টাকা কামাইতে নাকি অনেক কষ্ট। মানুষের গালি ধমক কত কিছু সহ্য করে টাকা কামানো লাগে। ছোট হুতুমের বড় বড় কথায় প্রাণ খুলে হাসলো করবী। মেয়েটা বাচ্চা হতে পারে, কিন্তু জ্ঞানে বুদ্ধিতে একদম পরিপূর্ণ। বিন্দুর জীবনে এমন একটা মিষ্টি মানুষের তো প্রয়োজন, নয়তো মেয়েটা বাঁচত কিভাবে? অসুস্থ একটা বাবাকে নিয়ে বছরের পর বছর পার করতেও তো কত কষ্টই হতো। রক্ত করবি? ব্যস্ত রাস্তায় নারী কণ্ঠের ভাবনা থেমে গেল করবীর। হাসিও থেমে গেল টাক শুনে। চোখে মুখে ভর করল বিস্ময়। অবিশ্বাস্য চোখে পেছনে তাকাতেই মধ্যবয়স্ক মহিলাটিকে চোখে পড়ল তার। চিকন ফ্রেমের চশমা চোখে, হালকা বেগুনি রঙের ছিমছাম সুতি শাড়ি পরনে ভদ্রমহিলার। করবীর চোখ মুখ অত্যাধিক শক্ত হয়ে গেল, প্রয়োজনের তুলনায় বেশিই শক্ত। কঠিন থেকে কঠিনতম স্বরে সে শুধালো, আপনার এখানে কি? সাহেব নাকি আর বেঁচে নেই? করবীর চোখের পলক নড়ল মহিলার কম্পমান কণ্ঠে। করবী মুখ ঘুরিয়ে নিল তৎক্ষণাৎ। আশ্চর্য রকমের তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে তো মরে গিয়েছিল বহু বছর আগেই, যেদিন আপনি ছেড়ে গেলেন। এতদিন শরীরটাই তো কেবল বয়ে বেড়াচ্ছিল, এখন নতুন করে খোঁজ নিতে এলেন কেন এত বছর পর? মহিলাটির চোখে জল থই থই। আমি আজ হসপিটালে গিয়েছিলাম, ওরা জানালো সাহেব। তুমি কিভাবে একা আছো? করবী মহিলার এমন বিচলিত ভঙ্গি দেখে তাচ্ছিল্য হাসল। অবজ্ঞার সাথে বলল, আমি তো একাই, নতুন করে আমার একাকিত্ব নিয়ে আপনার ভাবতে হবে না। নেহাত সেদিন আব্বুর শেষ ইচ্ছেটা পূরণ করতেই আপনার দুয়ারে ছুটে যাওয়া, না হয় আপনার ছায়াও রক্তকরবী কখনো ছুতো না। মহিলাটি করবীর এমন কথার বাণে তাজ্জব বনে গেল। বললেন, আমি তোমার। করবী থামিয়ে দিল কথা। কেউ নন আপনি আমার, কেবল আমার আব্বুর সাহেবা আপনি। তাছাড়া আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জন্ম থেকে আব্বুবিহীন পৃথিবীতে কাউকেই কল্পনা করিনি, পাইনি আমি পাশে। আজও কেউ নেই আমার। আমাকে অস্বীকার করো ঠিক আছে, কিন্তু নিজের জন্ম তো আর তুমি অস্বীকার করতে পারো না। আর যার জন্য জন্ম পেলে তাকেই বলছো কেউ না। আরোরা ক্যাফেতে বসে আছে করবী, চোখে মুখে প্রচণ্ড অসন্তোষ ভাব। হুতুম সবে গরম স্যান্ডউইচে এক কামড় বসিয়েছে। কামড় বসিয়ে এক অনন্য অপরিচিত স্বাদে তার প্রাণ জুড়িয়ে এলো। চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলল, আরে বানির মা, এই স্যান্ডউইচটা তো অনেক মজা। কই বিন্দুবালা যে একদিন আনছিল, সেই দিন এত মজা তো পাই নাই। করবী হুতুমের চুল গুছিয়ে দিতে দিতে বলল, বিন্দু এনেছিল?
কবে? ওই যে একদিন কই জানি গেল না, সেই দিন মনে হয় নষ্ট আসিল। করবী হাসলো। আচ্ছা এখন এটা খাও, মজা লাগলে আরেকটা আনবো। হুতুমের যেন বেজায় খুশি হলো এমন প্রস্তাবে। চপাস করে একটা চুমু খেয়ে ফেললো করবীর গালে। তা দেখে সামনের মহিলাটি সামান্য অবাকই হলেন, শুধালেন, কেউ? করবীর ধ্যান হুতুম থেকে সরে মহিলার উপর পড়ে। হুবহু দেখতে তারই মতন ভদ্র মহিলার মুখটি, কেবল পার্থক্য বয়সে, নয়তো মানুষ ভুল করে তাদের যমজ ভেবে ফেলতো। বললে না তো কেউ? সেটা আপনার জানার প্রয়োজন নেই। করবীর শক্ত উত্তরে ব্যথিত হলেন বোধহয় ভদ্রমহিলা। বিষণ্ণ স্বরে বললেন, এমন করে কথা বলো না। করবীর ঠোঁটে ক্রূর হাসি। আপনি তো এটারই যোগ্য। ভদ্রমহিলা পরপর আরো কয়েকবার শ্বাস ফেলে। তার চোখে জল জমে। হেরে যাওয়া যোদ্ধার মতন পরাজয় স্বীকার করে যেন নতমস্তকে বলে, তুমি তো এই শহরে একা, আমার সাথে চলে এসো। আপনি কি এটা বলতেই ক্যাফেতে ঢুকতে বলেছিলেন? এটাই আপনার প্রয়োজনীয় কথা? হ্যাঁ, তোমার কাছে কি প্রয়োজনীয় লাগছে না? একদমই না। যে সদ্য বুলি শেখা শিশুকে একলা থাকার ব্যবস্থা করে দিয়ে চলে গিয়েছিল, তার মুখে অন্তত এইসব কথা হাস্যকরই লাগে। আমি তোমার মা করবী। সেটাই আমার জন্য বড় আফসোসের। কথাটা বলেই করবী উঠে দাঁড়ালো। হুতুমকে কোলে করে বেরিয়ে গেল ক্যাফে থেকে। ন্যূনতম আসছি বলার ভদ্রটুকুও দেখালো না। ভদ্রমহিলা সেদিকে তাকিয়ে দুফোঁটা আনুষ্ঠানিকতার অশ্রু ঝরালেন। সন্তানের কাছে এতটা অবজ্ঞার পাত্রী হবেন কখনো কল্পনাও করেননি বোধহয়। টিভি দেখছে তুষার। কোনো একটা খবর চলছে। তাসনিম বেগম ঘর থেকে বেরিয়ে সে ছেলের পাশে সোফাটায় নীরবে বসলেন। হয়তো কিছু বলতে চান যা ওনার ভাবভঙ্গিতে স্পষ্ট, তবে সেদিকে তেমন ধ্যান দিল না তুষার। তার সকল ধ্যানজ্ঞান যেন সপেছে টিভি স্ক্রিনে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তিনি গলা পরিষ্কার করলেন, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন সূক্ষ্মভাবে। তুষার বিরক্ত হলো বেশ। কিছু বলার হলে সোজা সাপটা বললেই পারো। তুষারের কপালে 3 ভাঁজে। তাসনিম বেগম যেন একটু থতমতই খেলেন। কথা বলার সাহস হারালেন, তবুও যথেষ্ট চেষ্টা করলেন কথা গুছিয়ে বলার, এবং অবশেষে সাহসটুকু সঞ্চয় করে বললেন, বৌরি নিয়ে তো কিছু বললে না, কি করবে? মায়ের কথায় তুষারের কপালের ভাঁজ আরো ঘন হলো। আমি কি করব? তুমি কোনো সিদ্ধান্ত জানাও। আমি কেন সিদ্ধান্ত জানাবো? বিয়ের সময় কি আমাকে জিজ্ঞেস করেছিলে? আমার তখনের সিদ্ধান্ত শুনতে চেয়েছিলে? ছেলের রাগঢাক না রেখে ছোড়া তীক্ষ্ণ বুলিতে তাসনিম বেগম মাথা নত করলেন। ছেলের মন রাখতেই বললেন, আমি কি জানতাম ও এমন করবে? ভেবেছিলাম তো ভালোই হবে। তো ভালো ননি? প্রশ্নটা করেই বাঁকা হাসল তুষার। ঠিক এই মুহূর্তে কি বললে ছেলের মন রাখা হবে বুঝলেন না ভদ্রমহিলা, তাই চুপ রইলেন। এতে তুষারের যেন হাসি আরেকটু প্রশস্ত হলো। বেশ তাচ্ছিল্য করেই বলল, মেয়েটা ভালো নাকি খারাপ সেটা বলতে দ্বিধা করছো তাই না? এমন নীরব আছো যেন মনে হচ্ছে তুমি পছন্দ করে এনেছিলে যাকে, সে অযোগ্য, ভীষণ খারাপ একজন মানুষ। কিন্তু আসলে কি সেটা? মোটেও নয়। বিদিশা খারাপ নয়। আমি তার সাথে হয়তো সংসার করিনি, দুদণ্ড ভালো মতো কথাও বলিনি, তবেও গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি তোমার ভাবনার চেয়েও ভালো। একটা মানুষ যতটা ভালো হলে তার চলে যায়, পাড়া প্রতিবেশী হা হুতাশ করে, ঘরের কাজের খালা অবধি মেয়েটার সুন্দর জীবন কামনা করে, বিদিশা ততটুকু ভালো। যদি খারাপই হতো তাহলে এতগুলো বছর স্বামীর সাথে ন্যূনতম যোগাযোগ না করেও একভাবে সংসার করে যেত না। সমস্যা হলো কি, তুমি আমরা বুক ফুলিয়ে ভালোকে ভালো বলে মর্যাদা করতে পারি না। কথা শেষ করে তপ্ত শ্বাস ফেলল তুষার। টিভি স্ক্রিনে আর মনোযোগ স্থাপন করতে পারল না। হুট করে কেমন বিরক্তি ধরে গেল চারপাশটায়। তেতো হয়ে এলো মগজ। সে উঠে দাঁড়ালো। ঘরের দিকে পা বাড়াতেই তাসনিম বেগম ঝলমলে কণ্ঠে বলে উঠলেন, তাহলে বউকে ফিরে আসতে বলি। তুষার ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। বড় অসহ্য লাগলো তার এই মাকে। মায়েদের এতটা অসহ্য হয়তো কোনো সন্তানের কাছে লাগে না, অথচ তুষারের কাছে লাগছে। কারণ তার মা মারাত্মক রকমের স্বার্থপর একজন মানুষ। সে কেবল নিজের সন্তান, নিজের সংসার, নিজের সুখ এসব ভেবেই গেল। তুষার মৃদুস্বরে বলল, তোমার মনে হয় ওনাকে ফিরে আসতে বলা উচিত, তাহলেই ফিরে আসবে। কখনোই না, ফিরে আসার জন্য উনি যায়নি। যতটুকু চিনেছি আমি বলতে পারবো উনি কেমন। আমরা মরে গেলেও উনি আর আসবেন না। তাছাড়া কিছুদিন আগে যে মেয়েটার প্রতি এত অভিযোগ, তাকে বাড়ি ছাড়া করলে সে মেয়েটাকে কেন আবারও ফিরেতে চাও? আমি বলেছি তাকে কেবল ভালোবাসি বা ভালো লাগে, এটা তো বলিনি। পৃথিবীর এমন কত কোটি কোটি মানুষ ভালো, তাই বলে কি সবার সঙ্গে আমার সংসার পাতাবে?
তুষারের শেষের বাক্যটিতে ছিল যেন চরম মুখ ঝামটি। ছোট হয়ে এলো মায়ের মুখটি। সন্তানের ভালো চাইতে গিয়ে কখন তাদের থেকে এতটা দূরের হয়ে গেল সেটা যেন মায়ের মন বুঝতেই পারল না। ঘুড়িদের বাসায় আজ হুতুম সহ এসেছে, করবি নিয়ে এলো। বাচ্চাটা তো ঘরে একা থাকতে পারবে না, তাই ঘুড়ি অবশ্য বেশ খুশি হয়েছে হুতুম এসেছে বলে। না হয়তো বিরস মুখ করে বসেছিল সারাটা দিন। হুতুম খেলছে একটা লাল পুতুল দিয়ে। ঘুড়ির জন্মদিনে ওর বাবা ওকে উপহার দিয়েছিল এটা। করবি হুতুমকে খেলতে দিয়ে ঘুড়ির সাথে কথা বলছিল। মেয়েটা কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণ চিন্তিত বিধায় সে জিজ্ঞাসা করলো কি হয়েছে। তখনই ঘুড়ির সে কি কান্না। তার পাশের ফ্ল্যাটের সেই গুরুগম্ভীর মানুষটার নাকি বিয়ের কথা চলছে। গতকাল লোকটার মা এসেছে, ঘুড়ির মাকে বলেছে মেয়ের খোঁজ থাকলে জানাতে। এটা শোনার পর থেকেই ঘুড়ির খাওয়া ঘুম উধাও। করবি সবটাই মনোযোগ দিয়ে শুনল, সান্ত্বনা দিয়ে ঘুড়ির কান্নাও থামালো। কিন্তু সে ঠিক বুঝে উঠতে পারল না যে লোকটার ভাবি ঘর ছেড়ে চলে গেছে সেই লোক হুট করে বিয়ের সিদ্ধান্ত কিভাবে নিল। সে পরিবারের মানুষই বা কিভাবে এমনটা ভাবতে পারল। ঘরের বউয়ের প্রতি কোনো মায়া নেই তাদের। এসব ভেবেই মনের ভিতরে একটা ক্ষোভ জন্মালো করবীর। ঘুড়িদের পাশের ফ্ল্যাটের অপরিচিত পরিবারটার প্রতি তার যেন একটা অনীহায় চলে এলো। ঘড়িকে ছুটি দিয়ে করবি যখন রাস্তায় নামলো তখন বিকেল প্রায় শেষ ভাগ। হিরণ এসে দাঁড়িয়ে আছে রাস্তায়। হুতুম মাস্তানকে পেতেই ছুটে গেল। পেছন পেছন এলো করবি। হিরণ হাসি মুখে হুতুমকে কোলে তুলে নিল। ভ্রু নাচিয়ে করবিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আজ আসতে বললে যে? বাইক এনেছো? হিরণ উপর নিচ মাথা নাড়ায়। দূরে দাঁড় করিয়ে রাখা বাইকটা দেখিয়ে বলল, এই যে এনেছে। করবি নিজেদের থেকে অতটা দূরে বাইক থামানো দেখে কিছুটা অবাকই হলো, যেন অবাক কণ্ঠে বলল, অতটা দূরে রেখেছো যে? হিরণ মাথা চুলকালো মিছিমিছি। হুতুমের গালে চপাস করে চুমু খেয়ে বলল, ভেবেছিলাম তুমি হেঁটে যাবে, বাইক দেখলে তুমি আমাকে আর তোমার সাথে হাঁটতে দিবে না, জোর করে বাইকে পাঠাবে, তাই দূরে রেখেছিলাম যেন সময় করে মিথ্যে বলে তোমার সাথে হাঁটার সুযোগ পাই। করবি তাজ্জব বনে গেল। কি বলছো? বাইকটা যদি চুরি হয়ে যেত? হয়নি তো কখনো, এর আগেও তো কতবার রাখলাম। করবি কপাল চাপড়ালো। কোনো মানুষ ভালোবেসে এমন বোকা হতে পারে হিরণকে না দেখলে বুঝতোই না। 6 তলা বিশিষ্ট বাড়িটির 4র্থ তলাতেই বিদিশাদের ফ্ল্যাট। ছিমছাম একটু ফ্ল্যাট। 2টো রুম আছে, একটা মাঝারি আকারের ড্রয়িং রুম আছে, সাথে রান্নাঘর। সাদা ঝকঝকে রুমগুলো। করবি বসে আছে বিপাশার রুমের খাটে। টিয়ে রঙের একটা বিছানায় চাদর বিছানো রুমটাতে। খাটের সাথে ছোট টি টেবিলে শরবত, কেক আর ফল দিয়ে গিয়েছে বিদিশার মা। করবিকে দেখে যে মেয়েটা ভীষণ খুশি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। হুতুম বিদিশার বাবা জামাল ভুইয়ার সাথে ড্রয়িং রুমে বসে খেলছে। তুমি এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি আপু। আমি ভাবতে পারিনি তুমি আসবে। বিদিশা যে সত্যিই খুশি হয়েছে তা তার চকচকে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। করবি বিদিশার মাথায় হাত বুলিয়ে দেয়। কোমল স্বরে বলল, কেন ভাবতে পারোনি? আমি কি তোমার কেউ না? বিদিশা জিভে কামড় দিল। অমন কথা বলো না আপু, কয়েকদিনে তুমি আমার অনেকটা আপন হয়ে গিয়েছো। করবি হাসলো। শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক শরবত পান করলো। দৃষ্টি তার বিদিশার দিকে। মেয়েটার চোখ মুখ শুকনো, গালে ব্রণ দেখা যাচ্ছে, চোখের নিচে কালি। এমন লাস্যময়ী সুন্দরী মেয়েটার মুখে এত অযত্নে ছাপ দেখে তার বড় মায়া হলো। নরম স্বরে বলল, তোমার শ্বশুর বাড়ি থেকে আর কেউ কোনো যোগাযোগ করেনি, তাই না? করেছে, আমার দেবর করেছে। কেউ আসেনি? ভাইয়া আসতো, কিন্তু সে তো এখন শহরের বাইরে গিয়েছে ব্যবসার জন্য, না হয় ঠিক দেখা করতো। করবি ছোট করে বলে, ও আচ্ছা আপু, তোমার সাথে যিনি এলো তিনি কে ছিল? তোমার তো তেমন ভাইটাই ছিল না শুনলাম। এবার একটু হোঁচট খেলো করবি। হিরণের আসলে কি পরিচয় তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল সে। তাই কতক্ষণ সময় কাটলো মৌন। অতঃপর ক্ষীণস্বরে বলল, বন্ধু। বন্ধু কথাটা শুনে ফিক করে হেসে দিল বিদিশা। বন্ধু? বন্ধুই হবে হয়তো, আমি তো কি না কি ভাবলাম। করবীর নত মস্তকে বলল, কি ভেবেছিলে? এই তো ভেবেছিলাম প্রেমিক হবে। বিদিশার কথাটা যেন ঝনঝনিয়ে কানে বাজলো করবীর। তড়িৎ বেগে চোখ তুলে তাকালো, ব্যস্ত কণ্ঠে বলল, না না, অমন কিছু নয়। করবীকে বিচলিত হতে দেখে কিছুটা সন্দিহান চোখে তাকালো বিদিশা। কণ্ঠ খাতে নামিয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তুমি এত বিচলিত হচ্ছ কেন? বিদিশার প্রশ্নের জবাব নেই করবীর কাছে। কেন বিচলিত হচ্ছে বলতেও পারল না, কেবল হতাশার শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এই যে বুকের ভিতরে একটা সংশয় নিয়ে ঘুরছে সে, সেই সংশয়ের কথা কেমন করে বুঝাবে মানুষকে? এই যে সে যেখানে ভালোবাসা পাচ্ছে সেখানে গলে জল হয়ে যেতে চাচ্ছে, এমন কথা শুনলে মানুষ হাসবে না? হাসবে, অবশ্যই হাসবে। মানুষ তাকে চরিত্রহীন বলে আখ্যায়িত করবে, বলবে তার বড় লোভ পুরুষের প্রতি। অথচ তেমনটা নয়। তার যে লোভটা কোথায় সে ঠিক বুঝে উঠতে পারছে না। কার কাছে যাবে সেই দ্বিধা কাটানোর জন্যে? কে কাটাবে?
কিছু হয়েছে আপু? কোনো সমস্যা? বিদিশা নরম স্বরে জিজ্ঞাসা করলো। করবী ছোট্ট উত্তর দিল। না। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো আপু, আমরা দুজনে মিলে না হয় সমাধান করব। বিদিশার সর্বোচ্চ ভরসা দেয়। করবীও যেন কিছুটা ভরসা পায়। জায়গাটা ভীষণ বিশ্বস্ত মনে হয়। সে কিছুটা অনিশ্চয়তা বোধ নিয়ে বলে, আসলে আমাকে যে দিতে এলো সে আমায় পছন্দ করে, মানে ভালোবাসে। বুঝতে পেরেছি, তার চোখ মুখে সে কথা বলে গিয়েছে। বুঝতে পেরেছিলে? হ্যাঁ, তা সে তোমাকে ভালোবাসে মানলাম, আর তুমি? ঠিক এই প্রশ্নটা তো তারও মন জুড়ে বিচরিত। সেও কি হিরণকে ভালোবাসে, নাকি সবটাই মায়া মোহ টান? মেঘস্বরে সে বলে, আমি ঠিক বুঝে উঠতে পারি না আমি কাকে আসলে ভালোবাসি। করবীর এমন একটা উত্তর বোধহয় বিদিশা আশা করেনি, তাই কিছুটা অবাক নিয়ে বলল, কাকে মানে? আরও কাউকে কি মিন করছো? করবীর উত্তরে মাথা উপর নিচ করে। তারপর তিমিরের সাথে প্রথম দিন দেখা হওয়া থেকে বাবার মৃত্যু পর্যন্ত সব ঘটনায় টুকরো টুকরো করে বলে সে বিদিশাকে। হিরণের কথাও সব বলে, বলতে বাদ রাখে না বিন্দুর স্বচ্ছ প্রেমের কথাটাও। সবটুকুই মনোযোগ দিয়ে শুনে বিদিশা। করবীর বাবার মৃত্যুর কথা শুনে তার মন খারাপও হয়। সকলের গল্প বলেই বিরতি নেয় মেয়ে। মুখে চোখে তার অসহায়ত্ব, ভালোবাসাবাসী নিয়ে তার বুকের ভেতর যে দ্বিধা, তার সেই ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে বোঝা যায়। এবার বলো তুমি, আসলে আমি কাকে ভালোবাসি, কি বা চাচ্ছি আমি? দুজন মানুষকেই এমন ভাবে আশা দেখানো ভীষণ বাজে ব্যাপার, খারাপ কাজ, ধোকা দেওয়ার সমান। কিন্তু আমি নিজেই যে নিজের মন বুঝছি না, কাকে সত্যিই আমি ভালোবাসি, কেই বা আমার মায়া। আমি যদি বলি তুমি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসো না, সেটা কি তুমি মানবে? বিদিশার টানা টানা চোখগুলো করবীর পুরো মুখমণ্ডল জুড়ে ঘুরে বেড়াচ্ছে। করবী ক্লান্ত স্বরে বলল, এমনটা বলার কারণ? আসলে আপু, আমরা যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসি তাহলে দ্বিতীয় কাউকে ভাবতে পারি না আর। তুমি যদি হিরণ ভাইয়াকে ভালোবাসতে তাহলে হয়তো আরেকজন তোমার জীবনে আসতে পারতো না। আসলে আমরা মানুষেরা বরাবরই ভালোবাসার জন্য পাগল। আমরা ভাবি ভালোবাসা পেলেই আমরা দুনিয়া ছাড়ার ক্ষমতা রাখি। আসলে তাই, ভালোবাসার লোভ বড়ও লোভ। তার উপর তোমার জীবনে কেউ নেই, মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না। তাই তুমি যেখান থেকে একটু স্নেহ একটু ভালোবাসা পাচ্ছ সেখানেই আটকে যাওয়ার চেষ্টা করছো, যার ফলস্বরূপ দুজন ব্যক্তির প্রতি তোমার অনুভূতি চলে আসছে। একজন ভাইয়া সুখে দুঃখে তোমাকে ভালোবেসে গেছে নিঃস্বার্থে, তুমি সেটা জানো, তাই তার প্রতি তোমার মায়া কাজ করছে। অনেক বছর যখন আমরা কিছু পেতে পেতে অভ্যস্ত হয়ে যাই তখন সেটা মনে হয় আমাদের অধিকার, কিন্তু আসলে কিন্তু তা নয়। আবার তুমি দ্বিতীয় যে মানুষটার প্রতি টান অনুভব করো সেটা আকর্ষণ থেকে। এই যে হুটহাট বিপদে একজন মানুষ তোমাকে সাহায্য করছে বিনা স্বার্থে, তোমার প্রতি তার অধিকার দেখিয়েছে, তুমি এতেই ভেবে ফেলেছো এই নশ্বর জীবনে তোমার বোধহয় নিজের একটা মানুষ হলো, এবং তাই তার প্রতিও তুমি দুর্বল ভাবছো নিজেকে। আসলে দুর্বলতা একটি আপেক্ষিক বিষয়। আমাদের খুব খারাপ সময় কেউ আমাদের সাথ দিলে আমরা তার প্রতি দুর্বল হয়ে যাই। সে যাই হোক, তোমার ক্ষেত্রেও তাই। এই আগে কখনো তুমি ভাবোনি তুমি হিরণ ভাইয়াকে ভালোবাসো? সেটা কেন? কারণ আগে তোমার সুখ দুঃখে সে ভালোবেসে গেলেও কোনো বিপদে তো পাওনি, তাই দুর্বল হওনি। আর দুর্বল হওনি বলে হিরণ ভাইয়া আসলে তোমাকে কতটুকু ভালোবাসে তা উপলব্ধি করনি। এই যে এখন তোমার এমন একা একা সময়ে সে সাথ দিচ্ছে, তাই তোমার মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো। মূলত বিপদে তাকে সাথে পাওয়ার পর দুর্বলতা তৈরি হয়েছে তোমার মনে। যদি ওই ভাইয়াটা এখন তোমার পাশে থাকতো তাহলে বোধহয় জীবনে কখনোই তোমার এমনটা অনুভব হতো না। মূলত মানুষ যখন একা হয়ে যায় তখন যাকে পায় তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। মানুষের স্বভাবই এটা, তুমি তার বাহিরে যে নও। বিদিশার এত সুন্দর উপস্থাপনা এবং যুক্তির কাছে করবীর সকল দ্বিধাদ্বন্দ্ব যেন কর্পূরের মতন উবে গেল। মেয়েটা তার চেয়ে বয়সে ছোট হলেও প্রচণ্ড বুঝদার। এতটা বুঝদার বোধহয় সে কখনোই হতে পারবে না। তাদের কথার মাঝেই বেল বেজে উঠল। বিদিশার মা হাঁক ছেড়ে বলল, বিদু, দেখ কে এসেছে। বিদিশা করবীকে বসতে বলে চঞ্চল পায়ে ছুটে গেল। পরপরই ড্রয়িং রুম থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। করবীর বুক ছলাৎ করে উঠল। বিদিশা ছুটে এসে বলল, আপু, আমার দেবর এসেছে। আজ কি সৌভাগ্য আমার, তোমরা সবাই আসছো দেখতে। করবীর বুকের হৃৎপিণ্ডটা থেমে থেমে কাঁপল। বিদিশার দেবরের সাথে তিমিরের কণ্ঠের এত মিলে তার মস্তিষ্ক তাজ্জব বনে গেল। ভার্সিটির চত্বরের ঠিক বাম পাশে একটা ঘোলাটে জলের পুকুর রয়েছে। সেই পুকুরের পাড় ঘেঁষে রয়েছে 2-3টি গাছ, যেগুলোকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। ভার্সিটির ছেলেমেয়েরা সেই গাছের ছায়ায় বসে আড্ডা দেয়, হাসি তামাশা করে, সুখ দুঃখ থেকে শুরু করে ভাগ করে নেয় দুপুরের খাবারটাও।
বিদিশা বসে আছে তেমনই একটা গাছের নিচে, হাতের মাঝে একটা ইংরেজি বই। তার দৃষ্টি মনোযোগ সবটা সেখানে নিবদ্ধ। সেই সময়ে ব্যাগের ভেতরে থাকা ফোনটা বেজে উঠল। বিদিশার তুমুল ধ্যানে বিঘ্ন ঘটালো সেই শব্দ। বইটা হাতের মাঝে ভাঁজ করে রেখে ফোনটা বের করে রিসিভ করলো বিদিশা। অপরিচিত নাম্বার দেখে প্রথমেই শুধালো কে? অপর পাশ থেকে তৎক্ষণাৎ উত্তর এলো না, উত্তর এলো জিরিয়ে। আমি। পরিচিত কণ্ঠ পেতেই কিছুটা চমকালো বিদিশা, তবে সেই চমকে যাওয়ার অনুভূতি বুঝতে দিল না অপর পক্ষের মানুষটাকে, বরং নিতান্তই স্বাভাবিক স্বরে বলল, কোন আমি? অপর পাশ আবারও নীরব রয়ে শয়ে বলল, নাম বললে নাও চিনতে পারেন, যেখানে কণ্ঠই চিনছেন না। বিদিশা বুঝেও না বুঝার ভান করে বলল, এত কথা না বলে নামটাই তো বলতে পারেন। আমি তুষার। কথাটা যেন চিবিয়ে চিবিয়েই বলল লোকটা। বিদিশা বুঝলো সেই ভোতা রাগের আবাহন। হ্যাঁ বলুন, কি দরকার? বিদিশার এত স্বাভাবিক স্বর যেন আশা করেনি তুষার। এতগুলো বছরে সে এতটুকু বুঝেছে মেয়েটা বড়ই ভালোবাসে তাকে। তার সাথে এই মুখ দেখা দেখি বিচ্ছেদে হয়তো মেয়েটা উদাস কাটায় দিন, অথচ কই, কণ্ঠস্বরে তো তার কোনোই আভাস নেই। তুষার আবারও কতক্ষণ চুপ থেকে অতঃপর বলল, আমি দেশ ছেড়ে যাব, তার আগে তো জানতে হবে আপনার মতিগতি, তাই কল দেওয়া। প্রথমবারের মতন এবার আর তুষার রের দেশ ছেড়ে যাওয়ার কথায় বিদিশার মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো না। ভাঙা জিনিস আর কী বা ভাঙবে, তবে মনের কোনায় জ্বলতে থাকা নিভু নিভু আশার প্রদীপটা এই একটা বাক্যে এক লহমায় নিভে গেল। তবুও সে রইল শক্ত। বুকের ভেতর যেন সমনের পাথর বেঁধে উত্তর দিল, আমার মতিগতি বলতে আমি কি আপনাকে দেশে আটকে রেখেছি? রেখেছে তো, বিয়ে বিয়ে নাটকটা করে। তুষারের এমন কথায় ব্যথিত হলো বিদিশা। বিয়ে বিয়ে নাটক? হ্যাঁ, নাটকই তো। আপনাকে আমি যদি নাটকই আটকাতাম তবে দেশে আপনাকে 4 বছর আগেই আনতে পারতাম। যখন চলে গিয়েছিলেন তখনই দেশে আসতে বাধ্য করতাম। তারপর আপনার জীবনযাপন হতো জেলে। নাটক করিনি বলেই আজ জিহ্বাটা লাগামহীন কথা বলতে পারছেন। এমন কড়া জবাবে তাজ্জব বনে গেল তুষার। প্রায় ধমকে বলল, মুখ সামলে কথা বলুন। বিদিশা হাসলো, তাচ্ছিল্য করে বলল, সেম টু ইউ। আমার সাথে 4 বছরে যত অবিচার হয়েছে সব কিছুর দায়ভার আমি সৃষ্টিকর্তার উপর তুলে দিচ্ছি। আর আপনার উপর আমার কোনো ধরনের আকর্ষণ আশা কিছুই নেই। তুষারের কণ্ঠ নরম হয়ে এলো, নেই। থাকলে তো সংসারই করতাম, যেমন 4 বছর করেছি। একা একা স্মৃতির সাথে সংসার। তুষার আর কিছু বলল না, কল কাটার আগে বলার ভদ্রতাটুকুও দেখালো না। খট করে কেটে দিল কলটা। বিদিশা জোরে জোরে কটা শ্বাস টেনে নেয় বুকের ভেতর। মনের ভেতর মরে যাওয়া ক্ষীণ আশাটার জন্যে কিছু সময় উন্মাদনা রয়। ভুল মানুষের উপর আশা রাখলে এমনভাবে আশা ভাঙবে তা যে স্বাভাবিক, সে এটা জানেও। তবুও মায়া যে বড় ভয়ঙ্কর জিনিস, কাটানো জটিল। কবছর লাগবে কে জানে, নাকি এক জীবনেও যথেষ্ট হবে না। বিদিশার ভাবনার মাঝে আবারও ফোন বেজে ওঠে। মায়ের নাম্বার দেখে সাথে সাথেই রিসিভ করে। ওপাশ থেকে মা ক্রন্দনরত স্বরে বলে ওঠে, বিদুরে তোর মুক্তি হয়ে গেল, তুই মুক্ত, খুশি তো? মায়ের কান্নার কারণ জানে না বিদিশা, তবুও মনটা কুটাকে। সে হতবিহ্বল স্বরে বলে, কি হয়েছে মা, কি হয়েছে? তুষার ডিভোর্স পেপার সাইন করে দিয়ে গেল মাত্র, বলেছে তোকে সাইন করে দিতে। দিনে দুপুরে যেন অসময়ের বজ্রপাত হলো বিদিশার মাথার উপরে। তার মানে লোকটা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে সব সিদ্ধান্ত নিয়ে তাকে কল দিয়েছিল। বাহ, মা ভুল বলেছে, মুক্তি বিদিশার নয়, হয়েছে সেই মানুষটার। বিদিশা যে সংসার থেকে কখনো মুক্তি চায়নি, অভিমান করে কেবল সাময়িক প্রস্থান নিয়েছিল। অথচ তার অভিমানের ভাষা কেউ বুঝল না, বরং অভিমানের শাস্তিস্বরূপ চিরবিচ্ছেদ ধরিয়ে দিল। অজান্তেই মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটাই হয়তো শেষ কান্না। কান্নার জন্য তার জীবনে হয়তো আর কোনো দুঃখই অবশিষ্ট থাকবে না। এই তো আজ তো তার মুক্তি। মা বলল মুক্তি হয়েছে তার। আচ্ছা, মুক্তি পেলে কি কারো যন্ত্রণা হয়? কেউ কাঁদে? বিন্দু, হুতুমের মতন নিষ্পাপ বাচ্চাটার সাথে এমন অবিচার কেন করতে যাচ্ছিস? কোন কারণে আমাকে বলবি তুই? পাথর মূর্তি বিন্দু চুপচাপ বসে থাকে খাটের কোনায়। কথা বলার ভাষা যেন হারিয়েছে সে। করবী বিন্দুর বাহুতে মৃদু ধাক্কা দেয়। কি হয়েছে বল? এমন থম মেরে গিয়েছিস কেন? আমি জেনে ফেলেছি বলে? কি জানছো আপা তুমি? কি জানছো? তুমি যা জানছো তা ভুল, সবটাই ভুল। তুমিও নাকি সব যে কও, পাগল হইলা নাকি? বিন্দুর কথা বলার ভঙ্গি বড়ই চঞ্চল, কথা লুকানোর প্রচেষ্টা দুর্বল। তাই তা দেখে হাসলো করবী, বলল, আমার কাছ থেকে কথা লুকাতে চাচ্ছিস? আমি কি এতই অবুঝ? এমন কেন করছিস সোনা? আপাকে বলবি না তুই? করবী আহ্লাদে গলে জল হয়ে যায় মেয়েটা, চোখ টলমল করে নোনা জলে। আপা, আপা গো, আমি যে দূরে সরাতে চাই না ওরে, কিন্তু আম্মা কইলো এই সমাজ নাকি বড় খারাপ। আমার বিন্দু নাকি কেবল আমার পরিচয় বড় হইতে পারবো না, বাপের পরিচয়ও লাগবো।
কিন্তু কেমনে ওর বাপের পরিচয় দিমু আমি? ওর যে বাপই নাই। করবী হতবিহ্বল হলো, মনে ভেসে উঠল খারাপ চিন্তা, ভারী বিস্ময় নিয়ে বলল, কি বলছিস তুই? আমি কিছুই বুঝছি না। মাথা নুয়ালো বিন্দু, ঠোঁট কাঁপল তৃপ্তির বেদনায়, কম্পনরত স্বরে বলল, বিয়া হয়েছিল আপা, আমার যখন বয়স 13 ঘরেও পড়ে নাই তখন আমার বিয়া হয়েছিল। জীবন চেনেন আগেই চিনছি সংসার। নরম 2 হাতে নামাইছি বিরাট ভাতের পাতিল। একটা রাক্ষসের মতো শ্বশুর বাড়ি, ভয় আতঙ্ক চাইরপাশে। সংসার না করার কত বাহানা করছি, কিন্তু ছাড়তে পারি না এই স্বামীর লইকা। অতটুকু বয়সে আমার আরে অমন ভালোবাসা দেওয়ার মানুষটারে কেমন কইরা ছাড়তাম কও? করবীর ধৈর্যের বাঁধ ভাঙল। কিন্তু কি? 3 মাসের বেশি আমার সংসার যে টিকলো না আপা, বিধবা হইয়া গেলাম। স্বামীর সোহাগ মাখা সংসার করার আগেই স্বামীর মইচ্ছা গেল জীবন থেকে। আমার ভাগ্য আমারে যে কখনো সাথ দেয় নাই আপা। বাহির থেকে হুড়মুড় করে গরম হাওয়া ঢুকছে, জানালায় লাগানো সস্তার পর্দাগুলো উঠছে। করবীর চোখে মুখে আকাশ সমান বিস্ময়, কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। বুকের ভেতর থাকা অদেখা হৃৎপিণ্ডটা অবিরত লাফাচ্ছে। বিন্দু, কি বলছিস তুই এসব? তোর বিয়ে হয়েছিল আর স্বামী মারা গেছে? হ আপা হ। আমার তখন গ্রামে থাকতাম, দিনকাল ভালোই কাটতো আমাগো। গরু পালতাম, হাঁস পালতাম, আব্বাই মার্ডি কাটতো। সুন্দর কইরা চলতো সংসারটা। পদ্মার লগে আছিল আমাগো বাড়ি। একবার পদ্মে উঠল উথাল পাথাল ঢেউ। আমাগো বাড়ির জমিন ভাঙ্গা তয়লাই গেল এই ঢেউয়ের লাগে। তখন সর্বস্ব হারায় আমরা কাঙাল। আব্বা এ শোকে মানতে না পায়রা স্ট্রোক করলো। এরপর আষাঢ় হইয়া গেল আব্বার দেহ। আমি তখন 11 বছরের মাত্র। আমার এই কি যুদ্ধ শুরু হয়ে কয়েকটা জায়গায় আছিল হেডিবা ইচ্ছা। মুরগি হাঁস বেচা আব্বারে ডাক্তার দেখাইলো। একটা কোনো মতে বাঁশের ঘর উড়াইলো। ভাত খাইতাকে ভাত পাইতাম না। এরর বাড়ি গিয়া তাগ ভাতের ফ্যান আইনা খাইতাম। খিদায় পেট বুক লাইগা চাই অবস্থা। আমাই বাড়ি ওই বাড়ি গিয়া ধান সিদ্ধ কইরা বাটাবাটি কুইটাকাটি কইরা আমাগো লইকা কিছু ঠেওয়া আনতো, কখনো বা চাল আনতো। আমাগো গ্রামে আছিল একটা জমিদার বাড়ি, বিশাল বাড়ি আছিল হেগো। একদিন হেই বাড়ি থাইকা আমার বিয়ার প্রস্তাব আইল। হেই বাড়ির বড় পোলার লইকা। পোলা না, বেটা কোয়া যায়। বেটার এর আগে বিয়া হয়েছিল, 17 বছর সংসার করেছে। এরপর বউ মইরা যায়। হেই বেটার লইকায় বিয়ার সম্বন্ধ আহে আমার লইকা। সাদা ধবধবে আছিল তিনি, চোখটি হুতুমের চোখের মতো, চুলগুলার অমন হালকা বাদামি কোকড়া আইনা। বেটার বয়স তখন হইব 45-এর বেশি কম। আম্মার হেই বাড়ি থেকে সাহায্য করব জানাইছিল। পরে আম্মা গতি না পাইয়া আমাকে 1-1.5 বছর কষ্টের জীবনের ইতি টানানোর লইকা তার কলিজার টুকরাকে ওই বয়সে বিয়া দিয়ে দেয়। বাঁচতে যে হইতই আমাগো। আম্মা এমন কইয়া আর কতদিনই বা খাওয়াইতো। হেই জমিদার বাড়ির সব আছিল রাজাগো আমলের মতো। শুনছিলাম দাদি শাশুড়িও আছিলেন এক বিদেশি বউ। এই জন্যই আমার শ্বশুর আমার জামাইয়ের চেহারায় ওই ছাপ আছিল। বিয়া হইয়া যখন শ্বশুর বাড়িতে গেলাম তখন কিছু বুঝি না সংসারের জটিলতা। স্বামীর সোহাগ করে কয় হেইটাও জানি না। শ্বশুর বাড়ির মানুষ দেখতাম কেমন কইরা যেন আমার লগে ব্যবহার করে, তবে স্বামী আমার আদর করতো মেলা। যা দেওর ভাসুররা যখন দেখতে পারতো না, কারণ আমার যদি পোলাপাইন হয় তাহলে তো সম্পত্তির ভাগ দেওয়ান লাগবো। শ্বশুর বাড়িতে আমার একমাত্র ভরসা ছিল স্বামী। একদিন হেই মানুষটাও আমার ছাইরা যায়। আর আমার ওইটুকুনি বয়সে প্রথম নির্মমতা। স্বামী ময়রা যাওয়ানোর পর আমার জীবন নামে দুর্ভোগ। কেউ আমাদের 2 আনার দাম দিত না। এর মধ্যেই একদিন পেড়ে আইলো হুতুম। হক গলে যেন মাথায় আকাশ ভাঙ্গা পড়ল। সম্পত্তির ভাগ পাওনের মানুষ আইয়া পড়েছে। তারা আমার উপর অত্যাচার এত বাড়াবাড়ি রকম করলো যে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কোনো মতে আমারে বাড়ি থাইকা তাড়াতে না পাইরা সবশেষে আমার গায়ে কালি লাগাইলো। কইল আমার চরিত্রের দোষ। গ্রামে ছিছিক পড়িয়া গেল। আমার বাইচ্চা থাকাটা নরক কইরা দিল। তারপর বিন্দু থামে, এবার হাঁপিয়ে গিয়েছে মেয়েটা, চোখে মুখে আতঙ্ক। পুরনো ভয়টা স্মৃতি মনে পড়াতে বোধহয় এই আতঙ্ক।
করবী পানি দিল বিন্দুকে, মেয়েটা খেলো, মুখ মুছলো ওড়নার কোণ দিয়ে। করবী নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, তারপর? তারপর আর কি, আমারে আমারে বাঁচানোর লইকা গ্রাম ছাড়লো, হুতুমরে পেটে লইয়া আইলাম ঢাকায়। 14 বছরে জন্ম দিলাম হুতুমরে। আমাগো কষ্টের জীবনে আর এক ইতিহাস হইল। হুতুম হওয়ার পরেই তো আমাগো বিল্ডিংয়ে উঠলাম, সবাইরে পরিচয় দিলাম অন্য কিছু, দূর কইরা দিলাম ওরে আমার নামের আশপাশ থাইকা। ওর লইকা তো এত যুদ্ধ, ওই ভালো না থাকলে হইব কও? তোর জীবনে এতটা ঝড় অথচ বলিসনি কখনো কেন? আমি কি পর ছিলাম তোর? বিন্দু করবীর হাত চেপে ধরল। না আপা, এইডি কও না। আসলে আমি কখনো চাই না এটা কেউ জানুক। যা ফালাইয়া দিচ্ছি জীবন থেকে তা জানমু কেমন কইরা কও? তাও তো আমি বুঝেই গেলাম, সত্য যে চাপা থাকে না। তুমি কেমন কইরা জানলা আপা? হুতুমের চেহারার সাথে খালার মানে তোর আম্মার চেহারার কোনো মিল ছিল না। তাছাড়া ওর চেহারার অবয়ব ছিল অন্যরকম। তোর কিছুটা মিল আছে, তার উপর তোরা বলছিস তোর আব্বু প্যারালাইজড হয়ে 8-9 বছর ধরে, হুতুমের বয়স 4 বছর। কি অদ্ভুত ভাবে খচখচ করতো না ব্যাপারটা। এরপর হুতুম কখনো খালাকে মা ডাকতো না, তোকে আপু ডাকতো না, খালুকে আব্বু ডাকতো না, এমন অদ্ভুত ডাকে খচখচানি বাসা বাঁধে বুকে। এরপর একদিন ব্রিজে হুতুম যখন মাকে নিয়ে গান গাইলো, সেদিন তোর চোখে, তোর আচরণে ছিল ভিন্নতা। মামা একটা স্নেহ খুঁজে পেয়েছিলাম আমি। আমার খটকা যে পরিষ্কার হয়ে গিয়েছিল সেদিন। একদিন খালা বলল তোর জীবনে নাকি অনেক কষ্ট, অনেক ঝড় গিয়েছে। সত্য অস্বীকার করে বাঁচতে হচ্ছে, তাই তোর যেন খেয়াল রাখি। আমি যেন একে একে 2 করতে পারলাম। যদিও এতটা জানিনি, বুঝিনি, আজ করতে পারিনি, তবে হুতুমের সাথে তোর যেন টান, তা আমি বুঝে গিয়েছিলাম। বিন্দু হতাশ চোখে তাকিয়ে রইল। অতীত সামনে আসা আদৌ কতটুকু ভালো হবে বর্তমানের জন্যে? সবটা কি স্বাভাবিক থাকবে? উত্তপ্ত রোদ উঠেছে অন্তরিক্ষে। রোদের বোধহয় আজ ভীষণ রাগ মনে, তাই তো সেই অসীম তেজে জনজীবন এমন করে পড়ছে। বিদিশার হাতে 1 কাপ চা, মাটির ছোট কাপটি। বসে আছে একটা পার্কের কাঠের বেঞ্চিতে। মাথার উপর কৃষ্ণচূড়া গাছে থরে থরে ফুটেছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া। প্রথম সাক্ষাতে ফুলগুলোকে মনে হচ্ছে নতুন বউ, যে বেনারসি পরে বসে আছে লাজুক মাথা নিচু করে। সেই ফুলগুলোর দিকে তাকিয়ে থেকে উষ্ণ চুমুক দিল কাপটিতে। গরমে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। এই মধ্য বিকেলেও এমন ভ্যাবসা গরম যে কোথা থেকে আসছে কে জানে। চাটাকে উপভোগ্য করার জন্য কাঁধের ব্যাগটা থেকে ফোন বের করলো মেয়েটা। উদ্দেশ্য একটা গল্প পড়তে পড়তে চাটা উপভোগ করবে। তার আগে নেট অন করতে নোটিফিকেশনে ভরে গেল ফোনের স্ক্রিন। এত এত মেনশনের নোটিফিকেশনে যেন আহাম্মক বনে গেল সে। নোটিফিকেশনে ক্লিক করে ফেসবুকে ঢুকতে চোখের সামনে একটা ছোট কনফেশন এলো। তার ছবি সহ কনফেশন। ছবিটা গত বুধবারে, যেদিন ভার্সিটিতে গাছের নিচে বসে সে কপাল কুঁচকে একটা বই পড়ছিল। কেমন সহজ সুন্দর উঠেছে ছবিটা। নিজের ছবি দেখে নিজে এক প্রকার মুগ্ধ হলো মেয়েটা। সেই মুগ্ধতার রেশ ধরে কয়েক লাইনের কনফেশনটার দিকে তাকালো। গোটা গোটা অক্ষরে লেখা ছিল, পৃথিবীতে কতই সুন্দর, কতই আকর্ষণীয় কিংবা কতই মূল্যবান জিনিস আছে, যার কোনো হিসাব নেই। আছে 7টা আশ্চর্যজনক নাম খোদাই করা। অথচ গুণী মানুষ যদি কখনো আপনাকে দেখত, তাহলে নির্দ্বিধায় ঘোষণা করে দিত, পৃথিবীর সুন্দর, আকর্ষণীয়, মূল্যবান এবং আশ্চর্যজনক জিনিস কেবল একটাই আছে, তা হলো বিদিশার নেশা। এই যে বিদিশার নেশা শুনছেন, কপাল কুঁচকানো, আপনাকে আমার ভীষণ মায়া মায়া লাগে। ইতি ও পথে থাকা পুরনো। ব্যাস এতটুকু একটা কনফেশনে হুলস্থুল পড়ে গিয়েছে। এটা নতুন নয়, গত 2-2.5 বছর যাবৎ এমন ছোটোখাটো কনফেশন তার নামে আসছে। ভার্সিটির কনফেশন পেজ থেকেই আসে, তবে বেশি নয়, মাঝে মাঝে 2-1টা। এবং কনফেশনের ভাষায় এমন প্রেম মেশানো থাকে যে মাত্রাতিরিক্ত এটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। কদিন চর্চায় থাকে কনফেশনটা। ভাগ্যিস তার কোনো বন্ধু নেই, নয়তো উঠতে বসতে লজ্জা দিত। তবে ক্লাসমেটগুলো টুকটাক বলে, টুকটাক লজ্জাও দেয়। প্রথম প্রথম বিদিশা কড়াকড়ি করে জবাব দিত, জানাতো সে বিবাহিত। তবুও কোনো হেলদোল দেখা যায়নি বিপরীত পাশের ব্যক্তির দিকে। বরং একদিন বিদিশার এমন কড়াকড়ি জবাবের বিরুদ্ধে কনফেশন দিয়ে বলল, আমি তো কোনো প্রেমের প্রস্তাব দিইনি কিংবা আলটিমেটাম জারিও করিনি যে বিদেশের নেশাকে আমারই হতে হবে। তবে কেন এত কঠিনতা, কেনই বা এত রাগ? মুগ্ধতা প্রকাশে যে ক্ষতি নেই, চাওয়া পাওয়া না রেখে মুগ্ধতা জানাচ্ছে, তবুও কেন আসামির মতো অনাদর করছেন?
এরপর থেকে আর বাড়াবাড়ি করে না বিদিশা। কনফেশনে কোনো রকমের রেসপন্স করে না, দেখে পড়ে, তারপর শেষ। ক্লাসমেটরা কয়েকবার ঠাট্টা করেও বলেছিল এমন কনফেশন পেলে তারা নাকি জীবনও দিয়ে দিত, অথচ বিদিশা সামান্য রিয়াক্টও দেয় না। সেসব কথা মেয়েটা ধরেনি কোনো কালেই। তার কাছে মনে হয়েছে কনফেশন দেওয়া ব্যক্তির বাড়াবাড়ি রকমের ফাজলামো করার বাতিক আছে, তাই কখনো সে কোনো রকমে আগ্রহ দেখায়নি সেদিকে। কনফেশনে বার কয়েক চোখ বোলালো সে, 3-4 বার পড়ল। ক্যাম্পাসের কোনো জুনিয়র এই ফাজলামোটা করেছে বলে তার মনে হলো। উত্তর না দিয়ে সে ফেসবুক থেকে বেরিয়ে গেল, ফোনের স্ক্রিন বন্ধ করে ব্যাগের ভেতর রেখে দিল। চা উপভোগ করতে গিয়ে চা হয়ে গেল ঠান্ডা। মনে মনে তার ভীষণ রাগও হলো সেজন্যে। করবী তার বাসাটা ছেড়ে দিয়েছে, কাউকে না বলেই ছেড়েছে। বাসা ছাড়া 2 মাস আগে থেকে জানাতে হয় বিধায় সেই আজ জানিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে, এবং ভীষণ আকুতি মিনতি করে বলেছে এ খবর যেন গোপন থাকে। এই শহরের প্রতি করবীর আর কোনো চাওয়া পাওয়া নেই। শহর পুরনো হয়ে গিয়েছে। এই পরিচিত হাওয়া বাতাসে আজকাল তার শ্বাস নিতে ইচ্ছা করে না। তার বড় নতুনের লোভ জেগেছে মনে, নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার লোভ। এই পুরনো শহরে তার আর মন টিকছে না। সব ছেড়ে ছুড়ে কোনো এক পাহাড় কিংবা সমুদ্রের শহরে সে চলে যাবে। তার একা পৃথিবীতে নতুন যে কাছের মানুষদের ঘ্রাণ ছড়িয়েছে, সেই ঘ্রাণ ধামাচাপা দিয়ে সে আবারও একা হতে চায়। একা থাকার এই নেশা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বাড়িওয়ালার বাসা থেকে বেরিয়ে সে নিচে নামলো। বাজারে যেতে হবে একটু, ঘরে কিছু নেই, টুকটাক কেনাকাটা করবে। রোদ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোতেই তার দেখা হলো পরিচিত মানুষটার সাথে। বেশ অনেকটা দিন পর দেখা। গরমে লাল হয়ে আছে মানুষটার মুখ। করবী আজ কোনো সংকোচ করেনি, কোনো সংশয় করেনি মানুষটার দিকে এগিয়ে যেতে। মানুষটার কাছে গিয়ে বিনা বাধায় বলল, এখানে যে কোনো দরকার নাকি? তিমিরের মুখ চোখ শুকনো, মনমরা মেজাজ লাগছে। শান্ত নিবিড় কণ্ঠে জবাব দিল, তোমার কাছে এসেছিলাম। বাসায় যাবেন? চলুন তাহলে। কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, বাজারে। তাহলে চলো, হাঁটতে হাঁটতে বলি। তিমিরকে বেশ গম্ভীরই দেখালো, হয়তো মন খারাপ প্রচণ্ড। করবী সম্মতি দিয়ে হাঁটা শুরু করলো। তোমার একটা কথা বলবো। কথাটা জিজ্ঞেস করে উত্তরের আশায় থামলো তিমির। করবীও থামলো সাথে সাথে। শুধালো, কি কথা? এই যে আমি আরেকজনকে ভালোবাসতাম, এটা তুমি জানো? করবী জানে, তবুও ভনিতা করে বলল, না তো, কখনো বলেননি তো, নাকি বলেছিলেন আমার ঠিক মনে নেই। করবী ভনিতা বুঝতে পারলো তিমির বুঝতে পারারও কথা। করবী বুঝিয়ে ভনিতাটা করেছে। না, আমি বলিনি কখনো। তাহলে না বললে জানবো কি করে? কেন, আমার ভাবি বলেনি? কিংবা আমাদের বাসার আশেপাশে কেউ বলেনি? করবী ভ্রু নাচালো এহেন কথায়। কেন কেন আশেপাশে কেউ বলবে কেন? তারাও কি জানে নাকি এত ফেমাস প্রেম কাহিনী? তিমির ফুস করেই শ্বাস ফেলল। করবী জেনে যে ইচ্ছাকৃত এসব বলছে তার বুঝতে বাকি রইল না তার। সে ক্লান্ত স্বরে বলল, ফেমাস নয়, বলো ভয়ঙ্কর। ভালোবাসা না পেয়েই যে পাগলামি করেছি তার কথা সবাই জানে। আমি সত্যি ওরে ভালোবাসতাম, এখন হয়তো আর বাসি না। বাসলে তোমাকে মনের ভেতর আনতে পারতাম না। করবী তিমিরের এমন স্বীকারোক্তিতে ভ্যাবাচাকা খেলো, চুপ করে গেল। তাই তিমির করবীকে চুপ করতে দেখে ওর হাতটা টেনে ধরলো, মিনতি করে বলল, রক্ত করবি, আমি তোমাকে বলতে কেবল তোমাকেই ভালোবাসি, অন্য কেউ হিসাবে নয়, তুমি হিসেবেই। ও চলে যাওয়ার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। প্লিজ, তুমি আমার একটা কথা রাখো। তিমিরের আকুতি মিনতিতে হতভম্ব হয়ে গেল করবী। রাস্তায় তখন বেজায় মানুষ। করবী অস্বস্তি নিয়ে বলল, কি করছেন? আশেপাশে কত মানুষ দেখছে সবাই। করবি, আমায় তুমি বিয়ে করবে? প্লিজ, আমাকে বাঁচিয়ে নাও। এ যেন তীব্র বজ্রপাত ঘটালো রৌদ্রতপ্ত দিনে। করবী টেনে সরিয়ে নিল হাতটা। কি বলছেন? আপনি ভালোবাসেন সেজন্য আমায় বিয়ে করতে হবে? আমি তো ভালো নাও বাসতে পারি। তিমির হাঁটু মুড়ে বসে পড়ল। কেমন উন্মাদ উদ্ভ্রান্ত দেখালো তাকে। সে হাত জোর করে বলল, জানি তুমি ভালো নাও বাঁচতে পারো, তবু আমার হয়ে যাও। এমন কতই তো হয়, একজন আরেকজনকে ভালো না বেশেও যুগের পর যুগ সংসার করে যাচ্ছে। যেমন ধরো, অ্যারেঞ্জ ম্যারেজ তো ভালোবাসাবাসির সুযোগ থাকে না, তবুও তো তাদের সংসার কেটে যায় যুগের পর যুগ। তুমি না হয় তেমনটা ধরে নাও, কখনো না কখনো তো কারোর সাথে তোমার জীবন জড়াবে, তবে আমার সাথে নয় কেন? আমাকে বাঁচিয়ে নাও না করবি। এই আকুতেই করবীকে দিশেহারা করে দিল। পালিয়ে যেতে চাইল সে পরিস্থিতি থেকে। তিমির চিৎকার করে ডাকলো, করবি, আমি সত্যি মরে যাবো এবার। একটা মানুষ তোমাকে পেলে বেঁচে যেতে এই আফসোস সব সময় বয়ে বেড়াতে হবে তোমাকে। মিলিয়ে নিও। আমার বাচ্চার স্বাদ ছিল অনেক, বাঁচতে দিলে না।
এত নিষ্ঠুর হলে? কৃষ্ণচূড়ার লালে সেই মুগ্ধতা ঝরে, যে মুগ্ধতার চেয়েও শতস্র কোটি গুণ মুগ্ধতার অঙ্গে ধারণ করা ক্ষমতা যে নারীটি আছে, সে হলো বিদিশার নেশা। তার চোখে সভ্যতার সাত সমুদ্র যেন টলমল করে। উষ্ণ গরমে তার ঠোঁটে থাকা উষ্ণ চাকে আমার বড় হিংসা হয়। কখনো আমাদের নিবিড় কাছাকাছি আসার গল্প হলে আমি আপনাকে একটা বড় গোপন কথা বলবো। কেমন করে গুনগুনে এতগুলো বছর তাকিয়েছিলাম তৃষ্ণার্ত হয়ে, তা তো জানাবই। ইতি ও পথে থাকা পুরনো। আরও একটা কনফেশনে উত্থাল পাতাল হলো নিউজফিড। এবারের ছবিটা পার্কের। অন্যমনস্ক হয়ে চায়ের কাপে চুমুক দেওয়ার দৃশ্য, তাকে মনে হচ্ছে 19 শতকের কোনো চিত্রনায়িকা। টানাটানা চোখ মুখ, উদাস উন্মনা ভাব। প্রথম অবস্থায় নিজের ছবিটি দেখে দারুণ রকমের মুগ্ধ হলো সে। এই কনফেশন দেওয়া লোকটির যে অসাধারণ ছবি তোলার প্রতিভা রয়েছে তা তার এক একটি নিখুঁত ছবি প্রমাণ দিচ্ছে। কত শত কমেন্টের ভিড়ে তার চোখ নিতান্তই অমনোযোগী হয়ে কয়েক ঘুরে বেড়ালো ফোনের স্ক্রিনে, কনফেশনের পাতায়। একটা মানুষের মুগ্ধতা কত দিনের হতে পারে? 5 মাস, 10 মাস, বড়জোর 1 বছর। তাই বলে 2.5-3 বছর ধরে একটা মানুষ কেবল কনফেশনই দিয়ে যাবে? এত গুরুতর ভালো লাগা নাকি নেহাত ফাজলামো? ভাবনার মাঝে ফোনে কল বেজে উঠল বিদিশার। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে রয়ে শয়ে কল রিসিভ করতে অপর পাশ থেকে ভাষা ভাষা পুরুষ কণ্ঠ শোনা গেল। বিদিশা বলছিস? কণ্ঠটি স্বল্প পরিচিত হওয়ায় বিদিশা সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, কে? আমি শাহেদ। চিনতে পেরেছিস নাকি আত্মীয় স্বজনদের ভুলে টুলে বসে আছিস? বিদিশা চিনতে পেরেছে নাম শুনে। শাহেদ তার ফুপাতো ভাই বড় ফুপির ছেলে। হ্যাঁ, চিনেছি। কি বলছিস? চিনিগিরি এত দ্রুত? যেভাবে শ্বশুরবাড়িতে খুঁটি গেড়ে বসেছিলি, ভেবেছিলাম তো আমাদের মনে রাখার কোনো প্রয়োজনীয়তা তুই বোধ করিস না। শাহেদ এমনই, সবসময় ঠাস ঠাস কথা বলে। বিদিশা কোনো রূপ তর্ক না করেই বলল, মেয়েদের তো জীবনটা কাটাতেই হয় শ্বশুরবাড়িতে, খুঁটি গেড়ে না বসলে হবে? লাভ কি হলো? সেই তো খুঁটি ছেড়ে চলে আসতেই হলো। টপরম হেলাতেই যেন কথাটা বলল শাহেদ। যে তাচ্ছিল্য পছন্দ হলো না বিদিশার। কোনো দরকার ছিল আপনার? কেন? দরকার ছাড়া কল দিতে পারি না নাকি শিডিউল করে এখন থেকে কল দিতে হবে তোকে? না, তার জন্য নয়। গত কয়েক বছরের কখনোই তো কল দেননি, তাই বললাম। দেব কিভাবে? আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে যেমন করে সংসার করছিলি, আমাদের সাথে কথা বলার সময় বা কই ছিল তোর? কথাটার বিপরীতে আর কি বলবে বুঝে আসলো না বিদিশার, তাই চুপচাপ রইল। অপর পাশ তাকে চুপ থাকতে দেখে ব্যস্ত ভঙ্গিমায় বলল, তবদা খেয়ে গেলি মনে হয়। আচ্ছা, যাই হোক, মামনিকে দে, কথা আছে। মামি কল ধরছে না। দিচ্ছি। বলেই যেই না কান থেকে ফোন নামাতে নিবে সেই মুহূর্তে শাহেদ নরম কণ্ঠে বলল, আমার কথায় রাগ করেছিস? বিদিশা কোমল স্বরে বলল, আরে না। করিসনি কেন? কর রাগ। তুই রাগ করলে কি আর না করলে কি? যা, মামিকে ফোনটা দে। শাহেদের এমন কথায় না চাইতেও হেসে দিল বিদিশা। হাসতে হাসতে বলল, একটুও বদলাননি। বদলানোর কথা ছিল বুঝি? তুই বদলে গিয়েছিস বলে আমাকে বদলাতে হবে? আমি বদলে গিয়েছি? কই? এই যে কাছেই তুমি সম্বোধন করা আত্মীয়দের দূরে বানিয়ে আপনি রাখছিস, এটা কি বদলানো নয়? শাহেদের কথায় জিভে কামড় দিল বিদিশা। সে যে শাহেদকে তুমি করে বলতো তা তার কোনাক্ষরেও মনে ছিল না। থাকবেও বা কিভাবে? যোগাযোগ না হতে হতে সম্পর্কগুলো এতটা দূরের হয়েছে কবে টেরই পেল না। অথচ যেই সংসারের জন্য এত কিছু শেষমেশ, সেই সংসারটাই রইল না। বিছানায় সুবাসীন বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে। বেনামি জ্যোৎস্নাটা এসে করবীর অঙ্গ ছুঁয়ে পড়ছে। চোখে মুখে মেয়েটার ঘুম নেই, ঘুম থাকারও কথা না। দুপুরে যেমন ঘটনা ঘটলো তার সাথে তারপর ঘুম আসার কথাও না। রাস্তার মানুষ যেমন চোখ করে করে তাকিয়েছিল তার দিকে। বাড়িয়ালি চাচি ফোন দিয়ে সেই সম্পর্কে কয়েকটা কথাও বলেছেন। সে তিমিরকে তখনের মতন বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছিল, কিন্তু এখন কি করবে, কি করার? তিমিরকে বিয়ে করাটা সঠিক সিদ্ধান্ত হবে? জীবনের কোনো মোড়ে গিয়ে কি মনে হবে তার সিদ্ধান্ত ভুল ছিল? নিজেকে বড় অসহায় লাগলো তার। চারিপাশের এই খাকা শূন্যতায় বুক কাঁপলো ভীষণ। বাবাটার বেঁচে থাকা উচিত ছিল। বাবা থাকলে আজ নিশ্চয়ই করবীকে বুঝাতে পারত কোনটা সঠিক হবে কিংবা কোনটা ভুল। করবী বিছানা ছেড়ে উঠে বসলো। ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে আলো জ্বালালো। পড়ার টেবিল থেকে বাবার ডায়েরিটা নিয়ে বসলো বারান্দার ফ্লোরে। এর আগে কখনো পড়া হয়নি এই অনুভূতি ধরে রাখা ডায়েরিটার ভেতর কি লেখা আছে সেটা।
বাবা ডায়েরি লিখতে ভালোবাসতো, শৌখিন মানুষ ছিল ভীষণ। ভালোবাসা তার কাছে এক অনন্য শৌখিনতা ছিল বোধহয়। ডায়েরির পৃষ্ঠা উল্টাতেই ভেসে উঠল তারিখ। 3/6/1987। পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। একটি মেয়ে টিয়া রঙের ফতুয়া পরনে, চুলগুলো ছোট ছোট করে কেটে ঘাড় অবধি করে রেখেছে। মেয়েটা এসে আবুল চাচার দোকানে বসে চা খেলো। আড্ডায় সকলে তো তার দিকে তাকিয়ে রইলাম। বন্ধু আজিজ টিটকারি মেরে বলল, টিয়া পাখি। বন্ধু বিয়াদ সিক জানালো। মেয়েটি বোধহয় ওদের আচরণ বিরক্ত হলো, কেমন করে যেন তখন তাকিয়েছিল আমাদের দিকে। করবি অবাক হলো, এত পুরনো দিনের ডায়েরি, আজ 2024, অথচ আব্বু যখন ডায়েরিটা লিখেছিল তখন 1987 সবে। উৎসাহ নিয়ে পরের পৃষ্ঠাগুলো উল্টাতে শুরু করলো করবি। 10/6/1987 সাল দিন। তারপর আবার দেখা আজিজের দেওয়া টিয়া পাখি নামের মেয়েটার সাথে রায় বাহাদুর রোড। শৌফিক আর বিলাসবহুল পরিবারের মেয়ে। আজ সব খোঁজ বের করলাম। মেয়েটার নাম রঙ্গিনী জাহুবি। বাবা মায়ের তৃতীয় সন্তান। তার বড় দুটো ভাই আছে। 19/6/1987 আজ জাহুবির সাথে প্রথম কথা হলো। মেয়েটা বেশ প্রচুর যে খামখেয়ালি অভ্যস্ত। ব্যবহার সহজ সরল এবং ভালো। মিশুগো সুন্দর করে কথা বলে। কে দেখলো কি করলো তা ভাবে না এত কিছু। আমাকে দেখেই কত সোজাভাবে বলল, আমি নাকি দেখতে সুপুরুষ। করবি ডায়েরির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আরও কত কি পড়ল। তার মায়ের পুরো নামটাও বোধহয় আজ জানলো। ডায়েরির পাতা পড়তে পড়তে গিয়ে থামলো 1992-তে লেখা। 8/9/1992। সাহেবার সাথে এত বছরের প্রেম, অথচ আজ সব বোধহয় শেষ। কি বেধড়ক মারটাই না মারলো ওর ভাইরা আমাকে। আমার মা তো কেঁদে কেটে বুক ভাসিয়েছে। আমার ভাইয়েরা আমাকে বুঝিয়েছে যেন আর সাহেবার কাছে না যাই। আর ছোটোর জন্য তো কতক্ষণ হম্বিতম্বি করলো। সাহেবার ভাইদের দেখে নিব জানালাম। আমাকে মারছে দেখে সাহেবার সে কি রাগ, চিৎকার, কেঁদে কেটে বোধহয় মায়া হলো ওর জন্য। 1/1/1993। আমি আর সাহেবা আজ পালিয়ে বিয়ে করেছি। এখন মধ্যরাত। আমার ছেলে মানুষ সাহেবা ঘুমিয়ে আছে। বড় ক্লান্ত কিনা। মেয়েটার মাথায় কী যে চাপলো। হুট করে বলছে, সাহেব বিয়ে করব। হুট করে বিয়ে করা যায়? মেয়েটা তো বোঝেই না, তাই বিয়ে করেই ফেলেছি। আমার জীবনে সাহেবা ছাড়া আর কি বা আছে, তাই ওর আবদারটুকুই রাখলাম। এরপর ডায়েরির পাতায় কথা যেতেই থাকে। সংসারের গল্প, বিবাহিত খুনসুটির গল্প, আর গল্প সাহেবার প্রতি মুগ্ধতার। করবি যেন হারিয়ে গেল বাবা মায়ের অদেখা সংসারে। কি সুখেরই না সংসার, কিন্তু এই সুখ হুট করে এক পাতাতে গিয়ে বড় ফ্যাকাশে লাগলো। করবির কপাল কুঁচকে এলো। তারিখ 8/3/1994। আজকাল রূপকথার সংসারে যেন কিসের ছায়া পড়েছে। আমার অনেক ভালোবাসা সাহেবা কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। আমার পরিবারে কারোর সাথে একটুও বনিবনা হচ্ছে না তার। কথায় কথায় ঝগড়া করছে, ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সাহেবার কি মন খারাপ। এই সাহেবাকে বড় অপরিচিত লাগে আমার। কাউকে বলতে পারি না। সাহেবা কেন বোঝে না তাকে আমি ভীষণ ভালোবাসি। 15/5/1994। আজ বেশি কিছু বলবো না, কেবল বলবো আমার পরিবারে অতিথি আসবে। আমার ছেলে মানুষই করার সাহেবা মা হবে। 26/12/1994। সাহেবার এত বুঝেও সংসারে ফেরাতে পারছি না। যেই মন তার বাইরে গিয়েছে সেই মন কি আদৌ ফিরবে সংসারে? আমি তো সাহেবার এমন বড় অন্যায় ক্ষমা করেও আমার সন্তানদের সাথে নিয়ে সুখে থাকতে চাইছিলাম। তবে সাহেবা নিষ্ঠুর হচ্ছে কেন? করবি বুঝলো বাবার সুখী সংসার বোধহয় সেখানেই থেমে গিয়েছিল। কেমন লেখাগুলোতে একরাশ অভিমান, অভিযোগ জড়ানো। পৃষ্ঠা উল্টে গেল সেই কাঙ্ক্ষিত দিনে। 8/3/1995। আজ আমার ঘরে 2 রাজকুমারী এসেছে, আমার 2টি আত্মা। ওদের নাম। করবি বাকিটা পড়তে পারল না। তার আগে অনবরত বাজতে থাকা ফোনের রিংয়ে এসে বিরক্ত হলো এবং মনে মনে এক অপ্রত্যাশিত কথা জানতে পেরে বিস্মিতও হলো। করবি ডায়েরিটা রেখে ফোনটা তুলল। কিছুদিন আগেই নতুন ফোনটা কিনেছিল। অপরিচিত নাম্বার দেখে কিছুটা ভেবেচিন্তে ফোন রিসিভ করতে অপর পাশ থেকে একটি মেয়েলি কান্না ভেসে এলো। করবি বুঝতে না পেরে বলল, কে? হাউমাউ করে কেঁদে উঠল সেই কণ্ঠ। আপা, আমি
আমি বিন্দু আপা, আমার সব শেষ আপা। ও তুমি দেখা রাখো, আমার সব শেষ। আতকে উঠল করবী। কাঁদছিস কেন বিন্দু? কোথায় তুই? আপা আমি নষ্ট হয়ে গেছি, তোমরা ভালো থাইকো আপা, তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।